আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার চলতরিৎ কভার করব। ফার্স্টে তুমি এখানে দুইটা চিত্র দেখতে পারতেছো, কি হইতেছে এখানে তিনজন ব্যক্তি আছে প্রথম চিত্রে, দ্বিতীয় চিত্রে কয়জন তিনজন ব্যক্তি আছে আর একটা শ্যাডো আছে। এখানে কাজটা হইতেছে কি, দেখা যাইতেছে ভিতরে একটা ব্যক্তি আছে তার নাম কারেন্ট, আর বাইরে দুইজন ব্যক্তি, একটা হইতেছে রেজিস্ট্যান্স আর একটা ভোল্ট। রেজিস্ট্যান্স কি করতেছে, কারেন্ট চলাচলটা বাধাগ্রস্ত করতেছে, আর এটা কি, এটা ধরো নল, ঠিক আছে, নল দিয়া কি পার হইতেছে, কারেন্ট পার হইতেছে। তো কারেন্ট সচরাচর কি দিয়ে পার হয়, তার দিয়ে পার হয়, এটা তারের মতো দেখতে দেখায় না, তাহলে তারের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন রেজিস্ট্যান্স কারেন্ট চলাচলকে বাধা দেয় এভাবে, আর ভোল্ট কি করে, কারেন্টটাকে সামনের দিকে চলতে ধাক্কা দেয় অথবা শক্তি দেয়। ঠিক আছে, এই চিত্রটি তুমি দেখতে পারো, এই যে ভোল্টের জন্য কিন্তু কারেন্টটা শক্তি পায় পিছন থেকে, পাওয়ার অথবা এনার্জি পায়, আর রেজিস্ট্যান্স ওইখানে কি তৈরি করে, কারেন্টটাকে বাধাগ্রস্ত করে ওইখানে তাপের উৎপন্ন করে, আর যার ফলে তোমার কিছু পরিমাণ ভোল্টেজের ক্ষয় হয় এখানে। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টার চলতরিৎ, চলো শুরু করে ফেলি। শুরুতে আসি যে চলতরিৎ আর স্থির তড়িতের মধ্যে পার্থক্য। স্থির তড়িৎ কি, পরিবাহীতে চলাচল করতে পারে না, চলতরিৎ পরিবাহীর মাধ্যমে কি ইউজেবল বা চলাচল করতে পারে। যেমন এখানে কি একটা ব্যাটারি হইতে আমাদের লাইটটা জ্বলতেছে, এটা হইতেছে আমার কিসের উদাহরণ, চলতরিতের উদাহরণ। এরপরে এইখানে যে আমাদের তিনটা ভেরিয়েবল পাইলাম, একটা ছিল কি ভোল্টেজ, আর একটা ছিল কি আই মানে কারেন্ট, আর একটা ছিল কি আর। এই তিনটা ভেরিয়েবল দিয়ে আমাদের পুরো চলতরিৎ চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো শুরুতে আসে এখানে যে আমাদের যে রেজিস্ট্যান্সের বাধার কারণে তাপে উৎপন্ন হয়, ওই তাপের ফর্মুলাটা কি, ওই তাপের ফর্মুলাটা হচ্ছে H = I² RT, এটাকে বলা হয় জুলের তাপীয় সূত্র। তো আমরা H এর আরেকটা ফর্মুলা জানি, H মানে কি উৎপন্ন তাপ, H = কি ms del θ। তো এখান থেকে তুমি I² RT আর ms del θ দুইটা কি রিলেট করতে পারো না, যেহেতু উভয় পাশে সমান তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এরপরে আমরা চলো এখন আমরা যে ম্যাথগুলো করব মনে রাখবা, এই ম্যাথগুলো টাইপ তোমরা কমন পাবা। ঠিক আছে, এখানে খুবই সিলেক্টেড বোর্ড অ্যানালাইসিস করে কোয়েশ্চেনগুলো অ্যাড করা হয়েছে, যত কোয়েশ্চেন তোমাদের আজকের ভিডিওতে অ্যাড করা আছে। ঠিক আছে, তো দেখো তো এখানে কি বলছে, গ নাম্বার কোয়েশ্চেন, ডিসি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা আমরা অ্যানালাইজ করি। এটা কিসের একটা কোয়েশ্চেন, এই যে ব্রিজ বলছে তোমাদের এই চ্যাপ্টারে, চলতরিৎ চ্যাপ্টারে কোন ব্রিজ আছে, হুইস্টন ব্রিজ আছে। হুইস্টন ব্রিজ কিভাবে কাজ করে, হুইস্টন ব্রিজে কি থাকে, তোমার দুইটা করে যে রোধ থাকে প্যারালালি থাকে, আর মাঝখানে একটা গ্যালভানোমিটার দেওয়া থাকে, তো ওই পুরো সিস্টেমটাকে হুইস্টন ব্রিজ বলা হয়। তো এখন কি বলছে, ডিসি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায়। হুইস্টন ব্রিজ সাম্যাবস্থায় থাকার শর্ত কি, দেখো তো আমি একটা হুইস্টন ব্রিজ আঁকতেছি এখানে, এটা তোমার কোষটা, এরপরে ভাগ হয়ে যাবে কারেন্টটা, ওকে, আর মাঝখানে কি থাকবে, একটা গ্যালভানোমিটার থাকবে। ঠিক আছে, তো এটা পি ধরো, এটা কিউ, এটা ধরো আর, এটা ধরো এস, চারটা রোধকে আমি চারটা নাম দিয়ে দিলাম। তো কখন তোমার হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, যখন তোমার রোধগুলার অনুপাত সমান হবে, মানে P/Q = R/S। যখন এই অবস্থাতে থাকবে তখনই হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, আর যখন হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে তখন গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ দেখবে না, মানে এই পথে কোনো কারেন্ট চলাচল করবে না। ঠিক আছে, তাহলে এখানে সাম্যাবস্থা কিভাবে বের করবা, ডিসিতে কত মানের রোধ, মানে এই যে ডি এই যে সি, এইখানে রোধের মানটা কত হইব, ডিসি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা লাভ করবে। এখন দেয়া আছে কত, এই ডি আর সি এর মধ্যে 40 দেয়া আছে, কিন্তু 40 দেয়াতে কি এখানে তোমার কোনো অবস্থাটা আছে কিনা তোমাকে এটা আগে যাচাই করতে হবে। চলো আমরা অবস্থাটা যাচাই করি। তো এখানে পি কত দেয়া আছে, দেখো পি 8, কিউ 24, আমরা কি জানি, তাহলে P/Q 8/24 = কত, এখানে আর কত 32, আর এস কত 40। তো এটা কি সমান হয় রেশিওটা কিন্তু সমান হয় না, কারণ এখানে তোমার যদি সাম্যাবস্থায় রাখতে চাও তাহলে তোমার এই এখানে বলে দিছে যে এই এসটা পরিবর্তন করতে হবে, এস এর সাথে কত পরিবর্তন রাখতে হবে। তো আগে তোমার দেখতে হবে যে যেহেতু তোমার পরিবর্তনটা সিডি এর মাঝে বলছে, মানে সিডি এর মাঝে রোধটাকে পাল্টাতে বলছে, সেহেতু তুমি আগে বের করবা যে সিডি এর মাঝে অ্যাকচুয়ালি টোটাল কত রোধ লাগবে সাম্যাবস্থায় আনতে। তাহলে আমি সিডি এর মধ্যবর্তী রোধটাকে এক ধরে নিতেছি। ঠিক আছে, এখন আমি সিডি এর মাঝে টোটাল কত রোধ লাগবে হিসাব নিকাশ করার পরে ফাইনালি কত রোধ দরকার সেটা আমি বের করবো। ঠিক আছে, তো এক্স ইকুয়ালস টু কি হবে, 32 × 24 / 8। তো এটা আমার ক্যালকুলেশন করলে আসে 96 ওহম। ঠিক আছে, তো এই 96 ওহমটা কি, আমাকে এই পুরা ব্রিজটা সাম্যাবস্থায় করার জন্য সিডি পয়েন্টে এতটুকু রোধ লাগবে, 96 ওহম রোধ, মানে অ্যাকচুয়ালি ফাইনালি 96 ওহম রোধ লাগবে, কিন্তু এখানে দেয়া আছে কত রোধ ওহম, 40 ওহম দেয়া আছে না। তার মানে কি আমার কম দেয়া আছে, শোনো, যদি আমার ব্রিজে রোধ কম দেয়া থাকে আর আমার বেশি লাগে, তাহলে আমার যদি রোধ বাড়াইতে চাই তাহলে কিরকম সমন্বয় করতে হয়, রোধ কিভাবে সাজাইতে হয়। যদি রোধ বাড়াইতে চাই তাহলে সমান্তরালে সাজাবা নাকি অ্যাড করবা নাকি শ্রেণীতে অ্যাড করবা। ঠিক আছে, যদি আমি রোধ বাড়াইতে চাই তাহলে শ্রেণী সংযোগ দিব, কি রোধ মানে শ্রেণীতে আমি রোধটা সংযোগ দিব, কিসের সাথে সংযোগ দিব, এই যে আমার সি আর ডি পয়েন্টের সাথে। তাহলে সি আর ডি তে আছে কত 40, লাগবে কত, মানে অ্যাকচুয়ালি লাগবে কত, টোটাল লাগবে কত 96, গ্যাপ কত আছে, এটা হচ্ছে ধরো সিডি আছে কত 40, সিডি তে টোটাল রোধ লাগবে 96 ওহম। সো অ্যাড করতে হবে 96 - 40 = 56 ওহম। কিভাবে অ্যাড করতে হবে, শ্রেণী সংযোগ অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার কত 56 ওহম। ঠিক আছে, এরপরে নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে এখানে, গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থায় এবিসি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত এবং রোধের অনুপাত একই হবে কি। এবিসি অংশ কোনটা, এবিসি, এই তিনটার মাঝে এই এবিসি এর মাঝে কি আছে, বি তোমার পি আছে, কিউ আছে, আর এডিসি তে কি আছে, আর আছে, এস আছে। এখন বলছে যে গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থা মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমার যদি গ্যালভানোমিটারে তড়িৎ প্রবাহিতই না হয় তাহলে তোমার গ্যালভানোমিটার থাকা আর না থাকা সেম। তাহলে আমি যদি সার্কিটটা আবার নতুন করে আঁকি তাহলে কিরকম দেখাবে, এখানে কি কি ছিল, এটা ছিল পি, এটা ছিল কিউ, আর এস, আর নিস্পন্দ অবস্থায় এস এর ভ্যালু কত লাগছিল আমার 96 ওহম, এটা কিন্তু নতুন হবে। আর এখানে ছিল কত 8, এখানে ছিল
24 আর আমার আর কত ছিল 32, এটা হচ্ছে 32। এখন বলছে যে গ্যালভানোমিটার নিষ্পন্দ মানে এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে বলছে যে এবিসি কোনটা, এটা এ, এটা বি, এটা সি, আর এবিসি আর এডিসি এর রোধের অনুপাত আর প্রবাহ মাত্রার অনুপাত সেম হবে কিনা। তাহলে এবিসি আর এডিসি এর রোধের অনুপাত কি হবে? তাহলে এবিসি তে টোটাল রোধ কত, এবিসি পয়েন্টে এই দুইটা কি শ্রেণীতে আছে না, একই সংযোগে আছে, ভাগ হয়েছে কোনো একটার শেষ প্রান্ত আরেকটার শুরুর প্রান্তের সাথে মিলিত হয়েছে, তাহলে কত হইব রোধ শ্রেণীতে সংযোগে, কত হয় 32 ওহম। এরপরে এডিসি টাও দুইটা শ্রেণীতে আছে, 32 প্লাস 96 ইজিক্যালস টু কত 128 ওহম। ঠিক আছে, তাহলে আমার রোধের অনুপাতটা কি আসে, আর এবিসি ডিভাইডেড বাই আর এডিসি ইজিক্যালস টু 32/128 1/4। তাহলে আমরা কি পাইছি এখান থেকে, আমরা রোধের অনুপাতটা পেয়ে ফেলছি। এখন আমাদের লাগবে যে তড়িৎ প্রবাহের অনুপাত। ঠিক আছে, তাহলে আমি সার্কিটটা যদি এখানে ফিল করি, দেখো আমাদের ভোল্টেজ কত দেওয়া ছিল, কেন আমরা ভোল্টেজ আনতেছি, কারণ আমাদের তড়িৎ প্রবাহ বের করা লাগবে। এখন ভোল্টেজ আমাদের এখানে দেওয়া ছিল 12 ভোল্ট। ঠিক আছে, এই যেখানে 12 ভোল্ট দিয়ে দিলাম। তো এখন আমরা যেহেতু আমাদের তড়িৎ প্রবাহ বের করতে হবে, তাহলে আমাদের কি লাগবে, আমাদের তুল্যরোধটা লাগবে না। তুল্যরোধ এখানে কিসের হবে, দেখো আমাদের এখান থেকে কারেন্ট যখন চলাচল করতেছে আই, তখন কারেন্ট কি হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে না, এই বরাবর একটা গেছে এবিসি বরাবর, আর একটা কি বরাবর গেছে এ ডিসি বরাবর। ঠিক আছে, এখন যদি নতুন করে আবার সার্কিট দেখো, সার্কিটটা এরকম দেখা, এই যে এরকম, এটা হচ্ছে কি আমার এবিসি পথেরটা ধরি আমি আর এবিসি, আর এটা ধরি যে আর এডিসি, মানে টোটাল লোডটা যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, কারণ দুই লাইনের কারেন্ট দুইটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। এখন আমার I1 আর I2 এর অনুপাতটা লাগবে, আমি আর এবিসি আর আর এডিসি এর অনুপাতটা পেয়ে ফেলছি, আর আমার ভোল্টেজটা দেওয়া আছে। তাহলে আমাকে কি লাগবে, আগে তড়িৎ প্রবাহ বের করতে হলে তুল্য রোধটা লাগবে। তুল্য রোধ কত হবে, তাহলে 1/আর এবিসি প্লাস 1/আর এডিসি, আমার ইনভার্স, হোল ইনভার্স, ডিরেক্ট সূত্র ইউজ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আর এবিসি আর এডিসি এর ভ্যালু কত আমরা পাইছিলাম, আর এবিসি ছিল 32 আর আর এডিসি ছিল 128। তাহলে ক্যালকুলেশনটা করি, তাহলে এখানে আমরা আমাদের তুল্য রোধটা পেয়ে ফেলছি। এখন আমাদের তড়িৎ প্রবাহের সূত্র কি, ভি ইজিক্যালস টু আমরা কি জানি আই, আর এখান থেকে আমাদের আই লাগবে ভি বাই আর, ভি কত 12 ভোল্ট, আর আর কত, তাহলে আমার ক্যালকুলেশনটা করলে কত আসে এখানে 0.468। তাহলে আমি দেখো এখানে কারেন্ট, এই কারেন্টটা কোনটা, টোটাল সার্কিটের টোটাল কারেন্ট, এই যে এটা হচ্ছে আমার এই কারেন্ট, এই যে সার্কিটের এই কারেন্টটা। এখন আমার লাগবে কি I1 লাগবে আর I2 লাগবে। তাহলে ওই পথের সূত্র কি হবে তড়িৎ প্রবাহের, আমরা কি জানি আবার, ভি ইজিক্যালস টু কি I1 আর এবিসি, কিসের জন্য, আমার এবিসি রোধের জন্য, আর এটার জন্য কি হবে ভি ইজিক্যালস টু I2 আর এডিসি। এখন বলতে পারো দুই ক্ষেত্রে কেন আমি ভি সেম লিখলাম, কারণ হইতেছে যে আমার এখানে ভোল্টেজটা কিন্তু এই 12 ভোল্টটা কিন্তু টোটাল এখানে বিভক্ত হয়ে যায়, মাঝে কিন্তু আর কোনো রোধ নাই। এখানে যদি ভোল্টেজ বিভক্ত হয়ে যায়, এই পথের আর এই পথের ভোল্টেজটা তো সেম, আর আমার সমান্তরাল সংযোগে সবগুলা রোধের বিভব পার্থক্য সেম হয়, কারণ সবগুলা রোধেরই স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট একটা কানেকশনের সাথে থাকে। দেখো এটা স্টার্টিং পয়েন্ট একটা কানেকশনে, এন্ডিং পয়েন্ট আরেকটা কানেকশনে। ঠিক আছে, কিসের সাথে কানেকশনে, আমার এই ভোল্টেজের কানেকশনে থাকে। ঠিক আছে, এই জন্য আমার কি হয়, সমান্তরাল সংযোগে রোধগুলার বিভব পার্থক্যগুলা সেম হয়। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে আমার ভোল্টেজ সেম হয় যেহেতু, তাহলে আমি কি করতে পারি, তারপরে আমার ভোল্টেজ যদি না দেওয়া থাকে তবু এটা করা যায়, কিন্তু আমার ভোল্টেজটা দেওয়া আছে, তো আমি I1 গুলা বের করে ফেলি 12, আর এবিসি আমাকে দেওয়া আছে, আমি সিরিয়ালি বের করে, দেখো ভ্যালু বের করে দেখাইতেছি, এটা ভ্যালু বের করে ছাড়া সহজে করা যায় এটা, আর এবিসি, তাহলে I1 কত বের হলো আমার 12 বাই, আর এবিসি এর ভ্যালু কত আমার 32, আর I2 এর ভ্যালু কত আসবে তাহলে 12 বাই আর এইট। তাহলে আমার এখান থেকে I1 বাই I2 কত আসে, তো এখানে আমার I1 বাই R2 আসে, I1 বাই I2 আসে যে 4। তাহলে আমার আর এবি সি বাই আর এডিসি ইজিক্যালস টু কত ছিল 1:4। তাহলে I1 হচ্ছে আর এবিসি এর জন্য, I2 হচ্ছে আর এডিসি এর জন্য। তাহলে আমার অনুপাতটা দুইটা উল্টা হয়েছে না, অনুপাতটা কিন্তু সেম হয় না। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটা এই পর্যন্ত ছিল। নেক্সট ম্যাথটা দেখি, এখানে কি বলছে, বর্তনীতে তড়িৎ প্রবাহ I এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমি বর্তনীটা তোমাদের বুঝাই দিই, এটা হচ্ছে আমার 20 ভোল্ট তড়িতের উৎস, 20 ভোল্ট সেল, একটা ব্যাটারি দেওয়া আছে এখানে, কারেন্টটা যাইতেছে, এরপরে এর সামনে একটা R1 রোধ আছে। তো এরপরে কি হয়েছে, তড়িৎটা আমার দুই ভাগে ভাগ হয়ে গেছে, এদিকে একটা আর এদিকে একটা, I1 I2, একটা গেছে 12 ওহম রোধের মধ্য দিয়ে, আরেকটা গেছে 16 ওহম রোধের মধ্য। ঠিক আছে, তো দেখো শুরুতে কিন্তু 12 ওহম রোধ ছিল, এরপরে কারেন্টটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কেন, কারণ আমার দুইটা রোধ সমান্তরালে আছে। তাহলে এখন এখানে তোমাকে যদি তুমি তড়িৎ প্রবাহ বের করতে চাও, তাহলে তোমার সিস্টেমের পুরো সার্কিটের তোমার তুল্য রোধটা লাগবে না। তাহলে তুমি তুল্য রোধ কিভাবে বের করবে, এখানে দেখো এটা আমি যদি সাজাই কিভাবে দেয়া আছে আমার 20 ভোল্ট, এখানে দেয়া আছে 12 ওহম, এখানে দেয়া আছে 12 ওহম। তাহলে যদি এটাকে শর্ট করি আমি সার্কিটটাকে, দেখো আগে আমি সমান্তরাল গুলাকে কি করে ফেলি, সমান্তরালের তুল্য রোধটা বের করে ফেলি। তাহলে সমান্তরালের তুল্য রোধ বের করবে কিভাবে, এটা কত হয় তোমার তুল্য রোধ করলে 12 ইনভার্স 16 ইনভার্স হোল ইনভার্স, এটা কোন পয়েন্টের তুল্য রোধ, এই যে এই দুইটা আছে, যে এখানে দুই ভাগ হইছে কারেন্টটা, এই দুইটার তুল্য রোধ। তো আমার এই ক্যালকুলেশনটা করলে আসতেছে যে 6.8 ওহম। ঠিক আছে, তাহলে এখানে কত আসে 6.8 ওহম আসে, আর এখানে আসে 12 ওহম। তাহলে টোটাল তুল্য রোধ কত আসে, এখন দুইটা শ্রেণীতে হয়ে গেছে না, তাহলে আমার তুল্য 18.8 ওহম। ঠিক আছে, এখানে আমার কিটা থাকবে, ভোল্টেজটা থাকবে। ক্লিয়ার, এরপরে ম্যাথটাতে এখানে কি বলছে দেখো, ঘ নাম্বারে, উদ্দীপকের বর্তনীর R1 এবং R2 যদি পারস্পরিক স্থান পরিবর্তন করা হয়, তাহলে R3 রোধের তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ একই থাকবে কি, মানে তুমি যদি এই রোধটা আর এই রোধটা এক্সচেঞ্জ করো, এখানে 12 ওহম দাও, এখানে 16 ওহম রাখো, তাহলে এইখানে যে তাপজনিত ক্ষয়টা হইব, শক্তি ক্ষয়ের হারটা হইব, পরিমাণটা,
এটা কি একই হইব কিনা, তাহলে তোমাকে এটা বের আগে বলে দিই যে এখানে যেহেতু সময় দেয়া নাই, তাহলে আমি শক্তি ক্ষয়টা বের করতে পারবো না, এখানে ক্ষয়ের হারটা বলে দিচ্ছি বের করতে। শক্তি ক্ষয়ের হারের পরিমাণটা হইতেছে তোমাকে ক্ষমতা বের করতে হবে, ঠিক আছে। পি ইজ ইকুয়ালস টু কি স্কয়ার বাই আর, ক্লিয়ার। তাহলে এখানে খেয়াল করো, তোমাকে যদি শক্তির ক্ষয়ের হার এর পরিমাণ বের করতে বলে তাহলে কি করবা, পরিমাণটা কি মানে হারটা কি, পি ইজ ইকুয়ালস টু পি স্কয়ার বাই আর। তাহলে এখানে তোমার লাগবে কি, ফার্স্ট অফ অল কি লাগবে, এটা ভোল্টেজ লাগবে। কিসের ভোল্টেজ, দুই প্রান্তের বিভব পার্থক্য। কিসের বিভব পার্থক্য, R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে এই প্রান্তটা আর এই প্রান্তটা দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে। তো এই R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, 20 ভোল্ট হবে, হবে না তো, কারণ হইতেছে মাঝখানে কিন্তু R1 রোধের কারণে ভোল্টেজ কিন্তু ড্রপ হইছে, কারণ ওটা শ্রেণীতে আছে না, এজন্য ড্রপ হয়ে গেছে। আর তোমার R3 R2 এর ভোল্টেজ সেম হবে, কারণ দুইটা সমান্তরালে আছে। আর R1 যেহেতু পুরো সার্কিটে এই দুইটার সাথে তোমার শ্রেণীতে আছে আগেই, এজন্য R1 এ কিছু পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে। এরপরে যতটুকু ভোল্টেজ থাকবে সেটা তোমার R3 তে আসবে। ওই ভোল্টেজটা ইউজ করে তুমি তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণটা বের করবা। তাহলে এখন তোমাকে ভোল্টেজটা বের করতে হবে। এখন যদি আমি সার্কিটটা সাজাই আমার নিজের মতো করে, শুরুতে ছিল R1, এরপরে দুইটা ভাগ হয়ে গেছে, কিসে ভাগ হইছে, সমান্তরালে ভাগ হইছে। এরপরে আমার পুরো সার্কিটটা কমপ্লিট করলাম। এটা ছিল কত, 12, এটা ছিল আমার 16, আর এটা ছিল কত, 12। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমার R3, ঠিক আছে। শুরুতে আমাকে কি করতে হবে, পরিবর্তনের আগে R1 R2 এর এক্সচেঞ্জের আগে, পরস্পর এক্সচেঞ্জের আগে ক্ষয়ের পরিমাণটা, কিসের ক্ষয়, তাপজনিত শক্তি ক্ষয়ের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমার শুরুতে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কি লাগবে, বিভব পার্থক্যটা লাগবে না। তাহলে আমি পয়েন্ট দিয়ে দেই, এটাকে দিলাম এ পয়েন্ট, এটাকে দিলাম বি পয়েন্ট, এটাকে দিলাম সি পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে যদি আমি বিভব পার্থক্য বের করতে চাই তাহলে আমাকে কি কি লাগবে, এখানে আমরা কি জানি, আচ্ছা টোটাল ভোল্টেজ কত, 20 ভোল্ট। এখন এখানে আমার কি লাগবে, ভি ইজ ইকুয়ালস টু আই আর, এটা কোন কোন আই আর হবে, আমার এই R1 এর জন্য যতটুকু ভোল্টেজ ড্রপ হইছে আমি সেটা বের করব, ঠিক আছে। তারপরে টোটাল ভোল্টেজ থেকে যদি R1 এর ভোল্টেজটা ড্রপটা মাইনাস করে দিই তাহলে আমার এইখানে যতটুকু ভোল্টেজ বাকি আছে সেটা থাকবে, ঠিক আছে। অথবা আমি এই R3 আর R2 এর তুল্যরোধ বের করব। এরপরে কি জানবো, ভি ইজ ইকুয়ালস টু আই আর, মানে আমার R2 আর R3 এর তুল্যরোধ আর টোটাল সিস্টেমের টোটাল তড়িৎ প্রবাহ গুণ করে দিলে আমি বি আর সি পয়েন্টের কি পাবো, ভোল্টেজটা পেয়ে ফেলবো, ঠিক আছে। এখন তোমার যেটা ইজি মনে হয় তুমি সেটা দিয়ে করবা। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি লাগবে, এখানে অবশ্যই আমাদের তড়িৎ প্রবাহ লাগবে ফার্স্ট অফ অল এখানে। তাহলে আমার তড়িৎ প্রবাহ বের করতে হলে কি লাগবে, আবার তুল্যরোধ লাগবে। তাহলে সিস্টেমের তুল্যরোধ কত হবে, 12 প্লাস, আচ্ছা তুল্যরোধটা তো আমি পেয়ে ফেলছিলাম, কিসে পাইছিলাম, আমি তুল্যরোধটা গ নাম্বারে পাইছিলাম, কত পাইছিলাম, 6.8 প্লাস 12, 18.8 অ্যাম্পিয়ার পাইছিলাম। তাহলে আমার সিস্টেমের তড়িৎ প্রবাহ কত হবে, ভি বাই আর, ভি হচ্ছে 20 ভোল্ট আর আর হচ্ছে কত, তুল্যরোধ 18.8। তাহলে আমার এটা কত আসে ক্যালকুলেশন করার পরে, 1.06 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমার কি পুরা সিস্টেমের জন্য তড়িৎ প্রবাহ। তারপরে আমার লাগবে কি, বি আর সি পয়েন্টের ভোল্টেজটা লাগবে ভি অফ বিসি। তাহলে আমার ভি আর সি পয়েন্টের মধ্যে কি লাগবে, রোধ লাগবে, আর কি লাগবে, পুরা সার্কিটটা কি আমার এইটা, এই R1 আর এই টোটাল দুইটা মানে বি আর সি পয়েন্টের মধ্যে এই শ্রেণীতে সংযোগ আছে না, তুমি মনে করো R1 R2 আর R3 দুইটা মিলে একটা, ঠিক আছে। আর এইটা একটা, আমি পয়েন্ট যদি হিসাব করি, এ আর বি পয়েন্টটা আর বি আর সি পয়েন্টটা পরস্পর শ্রেণীতে সংযোগ আছে। তাহলে এ আর বি পয়েন্টে যে পরিমাণ কারেন্ট চলবে বি আর সি পয়েন্টে একই পরিমাণে কারেন্ট চলবে, কারণ শ্রেণী সংযোগে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণটা রোধের মধ্যে দিয়ে সেম হয়, ঠিক আছে। তাহলে আরবিসি মানে আর বি আর সি পয়েন্টের মধ্যে রোধ, আর বি আর সি পয়েন্টের মধ্যে কি কারেন্ট, আর টোটাল কারেন্ট তো সেমই, কারণ এটা শ্রেণী সংযোগে থাকে। তাহলে আরবিসি কত আমার ছিল, গ নাম্বারে পাইছিলাম 6.8 ইন্টু 1.06, তাহলে এটা আমার আসে 7.02। তাহলে আমি কি পেলাম, এখানে বি আর সি পয়েন্টের মধ্যে ভোল্টেজটা পেয়ে ফেলছি না। তাহলে এখন এই ভোল্টেজটা কি, আমার R2 আর R3 রোধের দুইটার জন্য কিন্তু কাজ করে, কারণ সমান্তরাল বর্তনীতে রোধগুলোর জন্য ভোল্টেজের পরিমাণটা সেম হয়। তাহলে আমার কি লাগবে এখন, R3 এর জন্য কতটুকু হারে শক্তিটা ক্ষয় হয়েছে, ওটা কি P ইকুয়ালস টু ভি স্কয়ার বাই R3। ভি কত ছিল, 7.2 হোল স্কয়ার, R3 কত 12, আমার আসে 4.32, ঠিক আছে। এরপরে দেখো, এখন যদি আমি এক্সচেঞ্জ করি R1 আর R2, তাহলে এখানে আসে 16 আর এখানে আসে কত, এখানে 12 থাকে, এখানেও 12 থাকে, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এখন নতুন করে আবার সার্কিটের তুল্যরোধ বের করতে হবে, তড়িৎ প্রবাহ বের করতে হবে। তাহলে আমি এটা এখানে একবারে বের করে ফেলতেছি। আমার তুল্যরোধ কত আসে এখানে সার্কিটে, আর তড়িৎ প্রবাহ কত আসে আমি হিসাব করে এখানে লিখে দিতেছি। আমার সার্কিটের তুল্যরোধ আসে তোমার 22 ওহম, তাহলে আমার তড়িৎ প্রবাহ আসে 20/22। তাহলে এটা ভাগ দিলে কত হয়, 0.9 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমার ভোল্টেজটা লাগবে না এই পয়েন্টের জন্য, বি আর সি পয়েন্টের জন্য ভোল্টেজটা লাগবে, ভিসি এর সূত্র কি, আর বিসি ইন্টু আই। আর বিসি মানে কি, বি আর সি পয়েন্টের তুল্যরোধ, এই দুটার মধ্যে তুল্যরোধ হইতেছে আমার 6 ইন্টু 0.9, তাহলে এটা আমার আসে 5.4। তাহলে এখন আমি কি পাইলাম, নতুন ভোল্টেজটা পেয়ে ফেলছি বি আর সি পয়েন্টের মধ্যে। তাহলে আমার কি হবে, নতুন ক্ষমতা কত, ভি সি প্রাইম ভি স্কয়ার বাই কি আর থ্রি তো সেম ছিল, শুধু আমার ভোল্টেজটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা আসে আমার 2.43।
তাহলে দেখো এখন তুমি কম্পেয়ার করে, আগে আসছিল 4.32, পি ছিল 4.32, আর পি প্রাইম কত আসছে 2.43। তাহলে এখন আমার কি বলা যায়, উদ্দীপকে সার্কিটটাতে R1 আর R2 পরস্পর স্থান বিনিময় করলে R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ একই থাকবে। তোমাদের সামনে একটা পিকচার দেয়া আছে, দেখো এখানে একজন লোকের হাতে একটা ফোন আছে, আরেক হাতে ছেঁড়া একটা তার আছে, চুলগুলো সুন্দর মতো সাজানো আছে, লেখাটা তুমি পড়ো, ডু ইট ইউরসেলফ দে সেড ইট উইল সেভ ইউ মানি। মানে এই লোকটা তার নিজের বাসায় ইলেকট্রিক কাজ করতে গিয়া কি হয়েছে, ইলেকট্রিক শক খাইছে, এরকম একটা অ্যাক্টিং দিয়ে মিম বানাইছে আর কি। তো এটা মোরাল কি, মোরাল অফ দ্য স্টোরি, তুমি যদি কোনো কাজে এক্সপার্ট না হও তাহলে ওই কাজটা থেকে তোমার দূরে থাকা উচিত, যদি না সেই কাজটা কি হয়, বিপজ্জনক হয় অত্যাধিক পরিমাণে, ঠিক আছে। যদি অ্যাজ ইউজুয়াল নর্মাল কাজ হয়, যদি কোনো বিপদের সংখ্যা না থাকে, তুমি সেটা ট্রায়াল দিতেই পারো, কোনো সমস্যা নেই। তো এরপরে চলো আসি আমাদের নেক্সট টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কোষের সমন্বয়। আমরা তো তোমাদের পুরনো পড়ালেখার আদলে কি পড়ছি, রোধের সমন্বয় পড়ছি। আমাদের এবার নতুন যেটা আছে এইচএসসি তে, চলতরিতে তোমাদের 9-10 রোধের সমন্বয় ছিল, ক্লাস 8 থেকে মনে হইতেছে এটা আসিল তোমাদের। আর তোমাদের এবার নতুন অ্যাড হয়েছে কোষের সমন্বয়। কোষের সমন্বয় দুইভাবে হয়ে থাকে নরমালি, শ্রেণী সমন্বয়, সমান্তরাল সমন্বয়। তো সমন্বয়ের সাথে তোমরা সার্কিটের কানেকশনের সাথে পরিচিত আছো, তোমাদের সমন্বয়টা আশা করে বুঝাইতে হবে না। শ্রেণী সমন্বয় কি, সমান্তরাল সমন্বয় কি। শ্রেণী সমন্বয় হইতেছে কি, কোনো একটা কি, এই যে দেখো রোধ, এটা ধরো রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। এখন শ্রেণী সমন্বয়টা কি, একটা রোধের শ্রেণী সমন্বয়টা তোমাকে বলি, একটা রোধের স্টার্টিং পয়েন্ট আর একটা রোধের এন্ডিং, আচ্ছা একটা রোধ। তো সমন্বয় সম্পর্কে তোমরা ইতিমধ্যেই পড়ালেখা করছো আশা করি, তোমাদেরকে সমন্বয় নিয়ে আরেকটু আইডিয়া দিয়ে দিই। শ্রেণী সমন্বয় কি আর সমান্তরাল সমন্বয় কি। শ্রেণী সমন্বয় কি, ধরো এটা একটা রোধ, এটা রোধের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, ঠিক আছে। একটা রোধের এন্ডিং পয়েন্ট থেকে আরেকটা রোধের স্টার্টিং পয়েন্ট যুক্ত হয়, আমার রোধ আঁকাগুলো আঁকা বাঁকা হইতেছে। আরেকটা রোধের স্টার্টিং পয়েন্ট থেকে একটা রোধের এন্ডিং পয়েন্টে কানেকশন হয়, একটা রোধের স্টার্টিং পয়েন্ট আর একটা রোধের এন্ডিং পয়েন্টে কানেকশন হয়। দেখো এটা এই রোধের স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, আবার এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এখানে এন্ডিং পয়েন্ট, আবার এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে এন্ডিং পয়েন্ট। এভাবে যে সমন্বয়টা হয়, কানেকশনটা হয়, এটা হচ্ছে আমার কি, শ্রেণী সমন্বয়। এরপরে আসি সমান্তরাল সমন্বয়। সমান্তরাল সমন্বয় কি, সমান্তরাল সমন্বয়ে সবগুলা রোধের এক প্রান্ত একটা তারের সাথে যুক্ত থাকবো, আরেক প্রান্ত আরেকটা তারের সাথে যুক্ত থাকবো, ঠিক আছে। এই যে দেখো বাঁকা তেরা করে দিই, দেখছো সবগুলা রোধের এক প্রান্ত এক সাইড এক তারের সাথে, আরেক সাইড আরেক তারের সাথে যুক্ত হয়, কিসের সাথে যুক্ত হয়েছে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে যুক্ত হচ্ছে। তো এটা হচ্ছে আমার সমান্তরাল সমন্বয়, আর এটা হচ্ছে শ্রেণী সমন্বয়। সিমিলারলি এই রোধের মতো আমার কিসের সমন্বয়ে কাজ করে, ব্যাটারি সমন্বয়ে কাজ করে। দেখো ব্যাটারি অথবা কোষের সমন্বয়, এটা হচ্ছে একটা কোষ, এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ। তাহলে এটা হচ্ছে তোমার কি সমন্বয় বানাইলাম আমি, তিনটাকে, তিনটাকে যদি একটা কানেকশনে আনি, তাহলে এটা তোমার একটা কানেকশন হয়ে গেল। কি হয়েছে এটা, সেখানে তো ব্যাটারি দিবা না, এখানে কিছু রোধ অ্যাড করে দিবা। তো এটা কি কানেকশন হয়েছে, কোষের সমন্বয়টা কি কানেকশন হয়েছে, আমার সমান্তরাল কানেকশনে হয়েছে, ঠিক আছে। আবার যদি তুমি শ্রেণীতে রাখতে চাও কোষের সমন্বয়টা কিভাবে দিবা, সিমিলার, তোমার রোধের মতো, একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ডিং, একটা স্টার্টিং আর একটা এন্ডিং এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। তো এটা ছিল তোমার কোষের শ্রেণী সংযোগ আর সমান্তরাল সংযোগ, শ্রেণী সমন্বয় আর কি সমান্তরাল সমন্বয়, ঠিক আছে। এরপরে আমাদের যে এখানে দেখো কি কি দেয়া আছে, এখানে শ্রেণীতে কিরকম তুল্য সমন্বয়। তো এখানে আমাদের দেয়া আছে কিরকম, শ্রেণীতে কি হয়, মানে শ্রেণীতে তুল্য কোষ ভ্যালু কত হয়, তুল্য কোষের ভ্যালুটা কত হয়, তড়িৎচালক শক্তি কত হয়, আর সমান্তরালে ই এর ভ্যালু কত হয়, ইকুইভ্যালেন্ট ই এর ভ্যালু, আর তারপরে আমাদের তড়িৎ প্রবাহ কত হয়, সমান্তরালে কত হয়, শ্রেণীতে কত হয়, সবগুলো সূত্র এখানে দেওয়া আছে। দেখো শ্রেণীর সময় কি হয় আমার, দেখো খেয়াল করে এখানে শ্রেণীর সময় কি হয় আমার, তড়িৎ প্রবাহের সূত্র কি, এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন স্মল আর। আচ্ছা এখানে এনটা কি আর স্মল আরটা কি, দেখো আমাদের সবগুলা ব্যাটারির কোষের মধ্যে অথবা সেলের মধ্যে ভিতরে একটা ইন্টারনাল অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। তাহলে দেখো এখন ব্যাটারিগুলো যদি আমি শ্রেণী সমবায় অ্যাড করি, তাহলে আমাদের ওই রোধগুলা কিন্তু শ্রেণীতে অ্যাড হইতেছে না। তাহলে দেখো খেয়াল করো, ওই বর্তনীর টোটাল তুল্য রোধের সাথে এই পরিমাণে স্মল আর পরিমাণে রোধগুলা শ্রেণী সমন্বয়ে অ্যাড হইতেছে না। তাহলে আমার টোটাল রোধ কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় আর প্লাস এন আর, মানে টোটাল কয়টা কোষের অভ্যন্তরীণ রোধ প্লাস বর্তনীর টোটাল রোধ, ঠিক আছে। এই যে টোটাল রোধ, এখানে আরো কিছু থাকতে পারে, এখানে আরো থাকতে পারে, ঠিক আছে। তো ডাজন্ট ম্যাটার, এড করে নিবা ওগুলো যদি দেয়া থাকে, সার্কিট যদি ক্রিয়েটিভলি আঁকা থাকে এখানে। তাহলে এই পুরাটা কি অ্যাকচুয়ালি আমার, এটা হচ্ছে আমার বর্তনীর তুল্য রোধ, ঠিক আছে। আর আই হচ্ছে কি বর্তনীর তড়িৎ প্রবাহ, আর ইটা কি এখানে আমার একটা কোষের তড়িৎচালক শক্তি, ঠিক আছে, একটা কোষের তড়িৎচালক শক্তি। এখানে বলে দিয়েছে সবগুলা কোষ আমার সেম মানে সবগুলা 2 ভোল্টের দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে আমার আয়ের ফর্মুলা কি সার্কিটের, এন হইতেছে আমার কয়টা কোষ আছে, কয়টা ব্যাটারি, কয়টা সেল এড করা আছে সার্কিটে, ঠিক আছে। সিমিলারলি যদি আমার এই কোষগুলা প্যারালালি থাকতো, সমান্তরালে থাকতো, তাহলে সমান্তরালে থাকলে কি হইতো, সমান্তরালে থাকতে তাহলে এম, এম মানে হইতেছে কোষের সংখ্যা, এম আর প্লাস স্মল আর, ঠিক আছে। এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর, শর্টকাট মনে রাখো। যদি আই এস এ কি হয়, আই এস এ হচ্ছে যে এন ই, আর প্লাস এন আর, আর আইপিতে মানে প্যারালালে তড়িৎ প্রবাহ হয় কিসের সাথে, সার্কিটে আমার তড়িৎ প্রবাহ সূত্রটা কি, আইপি ইকুয়ালস টু এম মানে আমার কোষের সংখ্যা, কয়টা কোষ আছে, তড়িৎচালক শক্তি কয়টার জন্য,
ই মানে আমার যেহেতু সেম সবগুলো এই জন্য আমার ই দিলাম আর নাম্বারটা দিয়ে দিলাম ডিভাইডেড বাই এম আর। এম মানে কি আমার কয়টা কোষ আছে প্লাস আর অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে ক্লিয়ার এখন। আর সমান্তরাল বর্তনীতে ধরো তোমার দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, কিন্তু সমান তড়িৎচালক শক্তি বিশিষ্ট কোষগুলো সমান্তরালে আছে বলে কোষগুলোর মোট সমন্বয়ের কোষগুলোর মোট তড়িৎচালক শক্তি যে কোনো একটি কোষের তড়িৎচালক শক্তি সমান হয়। যদি তুমি কোনো একটা সার্কিট দেখো যেখানে তিনটাই কোষ তিনটাই ব্যাটারি একই ভোল্টেজের সমান্তরালে অ্যাড করা আছে, তাহলে তুল্য ভোল্টেজ হবে যে কোনো একটার ভোল্টেজের সমান, ঠিক আছে। এরপরে স্লাইডটাতে আমাদের ম্যাথ অ্যাড করা আছে। কিসের ম্যাথ? আমাদের এই যে আমরা কোষের সমন্বয় পড়লাম, কোষের সমন্বয়ের ম্যাথ। এর আগে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কিরশফের সূত্র। খুবই সিম্পলি ভাবে তোমাদেরকে এই স্লাইডটাতে কিরশফের সূত্রটা বুঝাই দিব, ঠিক আছে। এই যে আমার চিত্র 1 আছে, চিত্র 1 এর জন্য কিরশফের সাহায্যে আমরা প্রবাহ মাত্রাটা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমি চিত্র 1 এর সার্কিটটা খুব সহজে এখানে এঁকে ফেলি। কয়টা দেয়া আছে ভোল্টেজ? আমার 3টা। এরপরে আর কি দেয়া আছে? 3টা ভোল্টেজের জন্য 3টা অভ্যন্তরীণ রোধ, এরপরে 3টা এক্সটার্নাল রোধ দেয়া আছে। তিনটাই 10 ওহম। আর এগুলো হচ্ছে 10 ভোল্ট করে, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম করে। আর কারেন্টের চলাচলটা হবে এদিক থেকে, যেহেতু প্লাস এদিকে মাইনাস এদিকে হবে আমার কারেন্টের চলাচলটা, ঠিক আছে। চলো কিরশফের সূত্র, কিরশফের কয়টা সূত্র? চলো কিরশফের সূত্র, কিরশফের কয়টা সূত্র? কিরশফের 2টা সূত্র। একটা হচ্ছে কি আমার কেসিএল কারেন্ট ডিভাইডার রুল, আর একটা হচ্ছে কেভিএল ভোল্টেজ, কিরশফস ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোনটা ইউজ করব? এখানে আমরা কেভিএলটা ইউজ করি। কেভিএলটা কিভাবে ইউজ করব? দেখো আমরা সবসময় যে কোনো একটা রুলস ফলো করবো। আমি এক রুলসে এটা সলভ করবো। কিভাবে? দেখবা যে কারেন্টটা কোন দিকে চলাচল করতেছে। আচ্ছা এখানে তড়িৎ প্রবাহ কয়টা হইব? তড়িৎ প্রবাহ কিন্তু একটা হইব এইদিকে। পুরাটা কয়টা চক্র হয় এখানে? এখানে কিন্তু একটাই চক্র হয়। তুমি চক্রাকারে যদি বিন্যাস করতে চাও এখানে একটাই চক্র হয়। আমাদের চক্র কেন হিসাব করতে হয়? আমাদের কেভিএল এ চক্র হিসাব করতে হয়, কারণ আমাদের টোটাল সার্কিটটার কি বের করা লাগে? তুল্য ভোল্টেজটা বের করা লাগে। কিভাবে বের করব? খেয়াল করো, আমাদের দেখবা যে শুরুতে তড়িৎটা কোন দিকে প্রবাহিত হইতেছে? তড়িৎটা এদিকে প্রবাহিত হইতেছে না, মানে আমার আই এদিকে প্রবাহিত হইতেছে। এরপরে তুমি কি করবা? এটাকে তুমি R1 বলো, এটাকে R2 বলো, এটাকে তুমি R3 বলো, ঠিক আছে। তাহলে তুমি তুমি যাইতে থাকবা। কারেন্ট এদিকে গেলে কি হয়? এদিকে ভোল্টেজ ড্রপ হয় না? কতটুকু ড্রপ হয়? R1 পরিমাণে প্লাস। কেন প্লাস দিলা? কারণ কারেন্ট যেদিকে যাবে সেদিকে তুমি প্লাস দিয়ে করবা, ঠিক আছে। এরপরে আরেকটা ভোল্টেজ আছে না? আরেকটা রোধ আছে না? R2। এরপরে আরেকটা আছে, কারেন্ট এদিকে কিন্তু যাইতেছে। আমরা যদি কারেন্টের বিপরীতে যাইতাম তাহলে এখানে মাইনাস দিতে হইতো। যেহেতু আমরা কারেন্টের দিকে যাইতেছি এজন্য বলছি যেদিকে কারেন্ট যাবে সেদিকে তুমি স্টার্ট করবা সলভটা করা, ঠিক আছে। ইকুয়েশনটা লেখা। এরপরে কি আছে? R3। এরপরে দেখো আমাদের কারেন্টটা এইদিকে যাইতেছে, এইদিকে যাইতেছে, এইদিকে যাইতেছে। এখন এখানে তোমার কারেন্টটা সেল এর ব্যাটারি কোন পয়েন্ট দিয়ে এন্ট্রি করছে দেখো তো? মাইনাস দিয়া নাকি পজিটিভ দিয়া? যেহেতু আমার কারেন্টটা সেল এর কোষের মাইনাস প্রান্ত দিয়ে এন্টার করছে, তাহলে এইজন্য আমার ভোল্টেজটা মাইনাস হবে। তো এখানে কত ভোল্টেজ আছে? তিনটাই কিন্তু 10 ভোল্টের। 10 ভোল্ট, তাহলে মাইনাস 10 ভোল্ট, ঠিক আছে। এরপরে কোষের অভ্যন্তরীণ রোধ আছে না? আমরা রোধের ক্ষেত্রে কিন্তু আর প্লাস মাইনাস দিব না। মানে মাইনাস কেন দিব না? কারণ আমার কারেন্টটা কিন্তু এদিকে বাম দিকে যাইতেছে। এজন্য আমরা প্লাস আই আর কত? এটা 3 নাম্বার না এটা? এটা V1, এটা V2, এটা V3 দিলাম। তাহলে আবার আবার কি দিয়ে এন্টার করতেছে? মাইনাস প্রান্ত দিয়ে, এজন্য মাইনাস 10 ভোল্ট। তারপর এটার জন্য অভ্যন্তরীণ রোধ আছে প্লাস IR2। আবার এটার জন্য মাইনাস প্রান্ত দিয়ে যাইতেছে, এজন্য মাইনাস কি 10 ভোল্ট। আবার এটার কি আছে? অভ্যন্তরীণ রোধ আছে, এজন্য প্লাস IR3 ইজ ইকুয়ালস টু কত? 0। এই পুরোটা আসলে আমার কি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, ঠিক আছে। তো এখন তুমি এখান থেকে ক্যালকুলেশন করো। -10 -10 -10 -13। আর আই তো আমার এখানে নাই। আই যদি আমি সব জায়গা থেকে কমন নেই তবুও কিন্তু হবে না। এখানে কিন্তু আমার আই বের করতে হবে আলাদা করে। কিভাবে বের করব? এটাই তো এখানে কাজ, আইটা বের করা। তাহলে তুমি 10 গুলো ডান পাশে রাখো। আই কমন নাও। 10 ডান পাশে আনলে আসলে কত আসে? 10 + 10 + 10 হয়ে যায় আমার 30। এখান থেকে আই কমন নিলে R1 + R2 + R3 প্লাস আর স্মল r1 স্মল r2 স্মল r3, ঠিক আছে। তাহলে এই সবগুলো ভ্যালু দেয়া আছে তোমাকে। এটার ভ্যালু 10 10 10 30 আর 3 33। তাহলে আমার আই কত আসে? 30/33, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার এখন? তাহলে আমি এটা আবার একটু হাইলাইট করে দিই কিভাবে করছি। ফার্স্ট অফ অল আমি দেখছি যে এখানে কয়টা কি হয়? চক্র হয়। যেহেতু একটাই চক্র হয় মানে বক্স হয়, ঠিক আছে। চতুর্ভুজ আকারে বক্স অথবা ত্রিভুজ আকারে মানে একটা ক্লোজড সার্কিট হয় আরকি। মানে বদ্ধ সার্কিট। এখান দিয়ে এক প্রান্ত দিয়ে কারেন্ট গেলে আরেক প্রান্ত দিয়ে প্রবেশ হইতে পারে, ঠিক আছে। তো এটা আবার এইভাবে হইতে পারে, এভাবে একটা চক্র হইতে পারে, এভাবে একটা চক্র হইতে পারে, ঠিক আছে। মানে বদ্ধ সার্কিট হইতে হইব। ক্লিয়ার? তো দেখো কি করছি আমি ফার্স্টে যেদিক দিয়ে কারেন্ট যায় সেদিকে আমি আই প্রবাহিত করছি। এরপর যেদিকে আর আছে সেদিকের সাথে আই এর সাথে গুণ দিছি প্লাস, নেক্সট আর এর সাথে গুণ দিছি, নেক্সট আর এর সাথে গুণ দিছি, ঠিক আছে। তো এইভাবে কই গেলাম, দেখলাম যে আমি ব্যাটারির মাইনাস প্রান্ত দিয়ে গেছি এজন্য মাইনাস ভোল্টেজ, আর ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল অভ্যন্তরীণ রোধ আছে, ওটার সাথে আবার কি করলাম? আই এর গুণ দিলাম, প্লাস করলাম, মাইনাস। আবার এখানে মাইনাস প্রান্ত দিয়ে গেছে এদিকে মাইনাস, প্লাস। আবার এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, ওটা প্লাস করে দিলাম, আই এর সাথে গুণ করে। সিমিলারলি বাকি কাজগুলো করার পরে আমি কি পেলাম এখান থেকে? তড়িৎ প্রবাহটা পেয়ে ফেলছি, ঠিক আছে। আশা করি তোমাদের কিরশফের রিলেটেড যত ম্যাথ আসবে সামনে, যত টপিক আসবে সবগুলা তুমি নিজে নিজে সলভ করতে পারবা। যদি কোনো প্রবলেম হয় তুমি কমেন্টে আমাকে জানাবা, আমি রিপ্লাই করে দিব, ঠিক আছে। এরপরে আমাদের ঘ নাম্বার যে ম্যাথটা আছে কি বলছিল? চিত্র
2a মানে এই চিত্রটাতে M ও N প্রান্তে চিত্র 1 এ ব্যবহৃত 3টি রোধকে কিভাবে বর্তনী সংযোগ দেওয়া হলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব? মানে তুমি M আর N প্রান্তে এই 3টা রোধকে কিভাবে এড করলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবা? আচ্ছা, তাহলে এর আগে আমি তোমাকে বলি, ধরো এটা একটা সার্কিট, ঠিক আছে? এটা একটা সার্কিট, এখানে 20 ভোল্ট দেয়া আছে আর কারেন্ট দেয়া আছে কত? কারেন্টটা দেয়া নাই, ঠিক আছে? এখন তুমি এই P একটা রোধ, ঠিক আছে? P এর রোধ তুমি 10 দিলে বেশি কারেন্ট প্রবাহিত হইব নাকি 20 দিলে বেশি কারেন্ট প্রবাহিত হইব বলতে পারবা? P এর জায়গায় এটা একটা রোধ না, P এর জায়গায় 10 ওহম দিলে বেশি কারেন্ট প্রবাহিত হইব নাকি 20 ওহম দিলে বেশি কারেন্ট প্রবাহিত হইব? এটা কিভাবে বের করব? আমরা কি জানি V কি IR না? তাহলে V কি? সরি I V বাই R। তাহলে এখানে দেখতে পাও V বাই যদি 10 দাও তাহলে এটা আমার আসে 2। আর যদি 20 দাও আমার রোধটা 20 দিলে কত আসে? 1। এর মানে কি আমি P এর জায়গায় মানে এই রোধের জায়গায় যত কম রোধ এড করব তত আমার কি আসবে? তড়িৎ প্রবাহটা তত বেশি আসবে। ঠিক আছে? তো সার্কিটে আমি যত কম রোধ এড করব তড়িৎ প্রবাহটা তত আমার বেশি আসবে। কারণ কি আমার এখান থেকে V IR সূত্রের মধ্যে তুমি এটার সাথে রিলেট করো কি? ব্যস্তানুপাতিক না? I আর R টা তার মানে কি আমি যত তড়িৎ প্রবাহ বাড়াইতে চাবো তত কম আমার কি করতে হবে? রোধ এড করতে হবে বর্তনীতে। ঠিক আছে? তো এখন তুমি এই সার্কিটটা খেয়াল করো। এখানে 3টা কোষ, 3টা সেল আমার কি সমন্বয় দেয়া আছে? সমান্তরাল সমন্বয় দেয়া আছে। তো সমান্তরাল সমন্বয় থাকলে 3টা যেহেতু তড়িৎচালক বলও সমান, তাহলে আমার তুল্য তড়িৎচালক বল কত হবে? 10 ভোল্ট হবে। তাহলে আমার এখান থেকে বর্তনীর তড়িৎ প্রবাহের সূত্র কি? এইটার জন্য IP সূত্র কত হবে? M × E M R + R। ঠিক আছে? এখন R কত? ফার্স্ট অফ অল তোমাকে এখানে 2 ভাবে দেখাইতে হবে। ফার্স্ট অফ অল শ্রেণীতে এড করতে হবে। শ্রেণীতে এড করলে তুল্য রেজিস্ট্যান্স কত? তুল্য রোধ কত? 30। এখানে 30 দিয়ে করতে হবে একবার। আবার কি? সমান্তরালে এড করতে হবে। সমান্তরালে এড করলে কত হবে? 3টার জন্য তুল্য রোধ। সমান্তরালে এড করলে 3টার তুল্য রোধ আসবে যে 3.33। আর শ্রেণীতে এড করলে আসবে যে 30 আসবে। ঠিক আছে? তাহলে তুমি দেখবা যে আইপি তে মানে সমান্তরালে এড করার পরে তোমার আইপি এর ভ্যালুটা বেশি আসবে। ঠিক আছে? এটা তুমি নিজে করার ট্রাই করবা। আর হইতেছে কত? এখানে 1 করে দেয়া আছে। ঠিক আছে? এরপরে আমাদের যে ম্যাথটা আছে এখানে কি বলছে? একটি বর্তনীতে 15 ওহম ও 20 ওহম মানের দুটি রোধককে সমান্তরাল সমন্বয়ে সাজিয়ে 9 ভোল্ট তড়িৎচালক শক্তির সাথে যুক্ত করাতে তাতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলো। ঠিক আছে? তাহলে আমি সার্কিটটা আঁকি। রোধক মানে আর রোধ দুইটা সেম। ঠিক আছে? 15 ওহম 20 ওহম। তাহলে এটা কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। আর এটা কত ভোল্টেজ? 9 ভোল্টেজ। এখন কি বলছে? অভ্যন্তরীণ রোধের মান কত? অভ্যন্তরীণ রোধ কিসের সাথে থাকে? ভোল্টেজের সাথে থাকে না। আর অভ্যন্তরীণ রোধটা টোটাল সার্কিটের সাথে কি আকারে থাকে? শ্রেণী সমবায়ে থাকে। ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ রোধের সূত্র কি? আমরা কি জানি? V I। অভ্যন্তরীণ রোধ কিসের সাথে থাকে? পুরা সার্কিটের তুল্য রোধের সাথে থাকে। ঠিক আছে? তাহলে পুরা সার্কিটের তুল্য রোধ কত হবে? 15 আর 20 এর সমান্তরালের তুল্য রোধ। এটা হবে কিসের ভ্যালু? Req মানে এই সার্কিটটার তুল্য রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্লাস স্মল r। তোমাকে এখানে স্মল r এর ভ্যালুটা বের করতে হবে। I দেয়া আছে 1 অ্যাম্পিয়ার আর V দেয়া আছে 9 ভোল্ট। ঠিক আছে? আশা করি সলিউশনটা করতে পারবা। এরপরে বলছে যে প্রত্যেক রোধকের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রার মোট মান মূল প্রবাহের সমান হবে কিনা? মূল প্রবাহ হইতেছে 1। এখন বলছে যে এইখানে 1 15 ওহম, এখানে 20 ওহম। 15 ওহম দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহ হবে, 20 ওহম দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহ হবে, এই দুইটার যোগফলটা সেম হবে কিনা? তো থিওরিটিক্যালি তো এটা অবশ্যই সেম হওয়ার কথা। কারণ আমরা কি জানি? শ্রেণী সমবায় থেকে সমান্তরাল সমবায় কারেন্টটা ভাগ হয়ে যায়। এখানে যে অনুপাতে ভাগ হবে ওই দুইটার যোগ হবে কি? টোটালটা। তাহলে তোমাকে বের করতে হবে এখানে কত অনুপাতে ভাগ হইছে। বের করার জন্য তোমাকে আগে কি লাগবে এখানে? আমরা কি জানি? V কি? I R। I কি? V বাই আর V কত? এই পয়েন্টার আর এই পয়েন্টের? V তো 9 ভোল্ট। আগে তুমি এটার জন্য যদি বের করো কত? 15 I1 ধরো। 15 ওহমের জন্য 9/15 কত আসে? 0.6 অ্যাম্পিয়ার। তারপরে V I2 R2 ধরো, এটাকে তুমি I1 ধরো। I2 টা বের করো এখান থেকে। V বাই R2। V কত এখানে? V তো 9, R2 কত? 20। তো 9/20 0.45। দুটো যোগ করে দেখো 1 চলে আসে। ঠিক আছে? I1 + I2। আচ্ছা চলো এখন আমরা সার্কিটটা আঁকি। এখানে কিভাবে দিছে তোমাকে? 15 ওহম আর এটা হচ্ছে 20 ওহম। এখানে কারেন্ট দেয়া আছে কত? আচ্ছা এখানে একটা ইন্টারনাল রোধ ছিল স্মল r, ভোল্টেজের আর কি, তড়িৎচালক শক্তির জন্য। এটা হচ্ছে 9 ভোল্ট আর এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তোমাকে লাগবে যে I 15 মানে 15 ওহম রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট গেছে আর 20 ওহম রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট গেছে। এরপরে এই দুইটার যোগফল 1 হইবে কিনা এটা তোমাকে প্রুফ করতে বলছে খ নম্বর কোয়েশ্চেনে। ঠিক আছে? তাহলে এখন I15 কিভাবে বের করবা দেখো। I15 মানে এই রোধটার জন্য সমান্তরালে আছে না দুইটা, তাহলে সমান্তরালের জন্য তড়িৎ প্রবাহ বের করার উপায় কি? শর্টকাটটা কি? দেখো নিচে কি হয়? টোটাল রোধ 15 + 20, উপরে কি হয়? যেটা বের করবা তার অন্যটা 20 ইনটু সার্কিটের টোটাল কারেন্ট তড়িৎ প্রবাহ। ঠিক আছে?
তাহলে এটা পাবা I15 আর I20 কত হইবে তাহলে নিচে টোটাল। যদি ২ টা থাকে, আমার রোধ যদি ২ টা থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করবা। ঠিক আছে? উপরে কি হবে? অন্যটার কার ২০ এর অন্যটা কোনটা? ১৫ টা ইন্টু 1। তাহলে এটা আসে তোমার 4/7 3/7 দুইটা যোগ করলে 1 চলে আসে। ঠিক আছে? এরপরে কি ম্যাথে কি বলছে এখানে? দেখো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ম্যাথ। এটার সাথে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যে বৈদ্যুতিক বিলের ম্যাথ। বৈদ্যুতিক বিল ম্যাথ। এই টপিকগুলো খুবই ইম্পোর্টেন্ট। খুবই বারে আসে এগুলা। তোমাদের এবারের জন্য ইম্পোর্টেন্ট খুবই বেশি। গ নাম্বার কোয়েশ্চেনটাতে কি বলছে? হিটারটির বৈদ্যুতিক রোধ নির্ণয় করো। এখানে দেয়া আছে তোমাকে কি? ভি দেয়া আছে, পি দেয়া আছে, টি দেয়া আছে, এম দেয়া আছে আর ডেল থিটা দেয়া আছে। বৈদ্যুতিক রোধ মানে আর বের করতে বলছে। এখন আমরা কিন্তু শুরুতে একটা ফর্মুলা দেখছিলাম। H is equals to আমি আগে ফর্মুলাগুলো বলতেছি। কেন বলতেছি? এগুলো তাপমাত্রা রিলেটেড আরকি। I স্কয়ার RT আর একটা কি ছিল? MS ডেল থিটা। কখন কি লাইগা যায় জানি না তো। এজন্য দিয়ে দিলাম। ভি দেয়া আছে, পি দেয়া আছে, টি দেয়া আছে, এম দেয়া আছে। বলছে যে বৈদ্যুতিক হিটারটির রোধ বের করো। মানে আর বের করতে বলছে এখানে। তো আর বের করার জন্য আমাদের কি লাগবে? দেখো, আমি যদি এখন এই ২ টা রিলেট করি, এই ২ টা সূত্র রিলেট করি তাহলে কি পাই এখান থেকে? I স্কয়ার RT is equals to MS ডেল থিটা। এখানে কিন্তু সব দেয়া আছে আমাদের। আই দেয়া আছে। আই কিভাবে দেয়া আছে? এখান থেকে তুমি আই বের করতে পারো। এখানে পিভি দেয়া আছে না? আমরা কি জানি? P is equals to VI। তাহলে এখান থেকে তুমি আইটা বের করে নিতে পারো। P বাই V is equals to I। ওই আইটা এখানে বসাইবা। এরপর টি তো দেয়া আছে ১৫ মিনিট, এম ভর দেয়া আছে, এস কত পানির জন্য? এস is equals to ৪২০০ জুল পার কেজি। আর ডেল থিটা তো দেয়া আছে। ডেল থিটা কত? তাপমাত্রা পার্থক্য কত এখানে? ২০ থেকে ৯৫। তার মানে আমার তাপমাত্রা পার্থক্য ৭৫। ঠিক আছে? কেলভিনে নিয়ে নেবে এটা। তো এখানে লাগবে কি? তুমি আরটা বের করে ফেলবা। ঠিক আছে? আর is equals to কি আসবে? ms ডেল থিটা ডিভাইডেড বাই I স্কয়ার টি। ক্লিয়ার? এটা আমার ওহম অ্যান্সার আসবে। নেক্সট ম্যাথটাতে কি বলছে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে হিটারটির দক্ষতা সম্পর্কে মতামত দাও। তো চলো এই ম্যাথটা করে ফেলি। খুবই ইন্টারেস্টিং একটা ইজি একটা ম্যাথ। আগে দক্ষতার সূত্র জানি। দক্ষতার সূত্র কি? ইনপুট নাকি ইনপুট উপরে? ইনপুট হবে নিচে। তো এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। চলো আগে আমরা দক্ষতার সূত্রটা দেখে ফেলি। দক্ষতার সূত্র কি? এটা ইজ ইকুয়ালস টু পি ইনপুটটা নিচে, এরপরে কি পি আউটপুট মানে কতটুকু পাওয়ার ইনপুট দিছি আর কতটুকু আউটপুট দিল আর ইনটু 100%। তো এখানে আমাদের ইনপুট কত ছিল? 1000 ওয়াট আর আউটপুট কত দিছে? এই পরিমাণে আউটপুটটা দিছে। তাহলে আমাদের আউটপুটটা বের করতে হবে। কিভাবে বের করব? আমাদের কাজ হইছে কত এখানে? ms ডেল থিটা মানে কিউ, কৃত কাজ। কিউ ইজ ইকুয়ালস টু কত হইছে এখানে? ms ডেল থিটা। m কত ছিল? কত কেজি ছিল এখানে? 2.57। তো আমাদের m এর ভ্যালু ছিল 2.57, s কত ছিল? ৪২০০ আর ডেল থিটা কত ছিল? ৭৫। ক্যালকুলেশন করলে কত আসে এখানে আমাদের কিউ এর ভ্যালু? কিউটা কি হবে এখানে আমাদের? পানি গরম হওয়ার জন্য কৃত কাজটা। ঠিক আছে? 809,550 জুল। এখন আমাদের ক্ষমতা বের করতে হবে না? মানে কতটুকু আউটপুট দিল। কাজ করছে কতক্ষণ এই কিউটা? কাজ করছে আমাদের ১৫ মিনিট। তাহলে ১৫ মিনিটে তোমাকে ভাগ দিতে হবে ১৫ না ১৫ মিনিট। আচ্ছা। ১৫ মিনিটকে যদি তুমি সেকেন্ডে কনভার্ট করো ১৫ ইন্টু ৬০ কত হয় এটা? তোমার আসে ৮৯৯ ওয়াট। দেখো, তোমার ইনপুট দিছিলা কিন্তু ১০০০ ওয়াট। তুমি পাইছো হচ্ছে যে ৮৯৯ ওয়াট। তাহলে এখানে কি তুমি কি 100% পাইছো কাজটা? কাজটা কখনো 100% হয় নাই। তাহলে তুমি কি লিখবা? 899 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100% কত আসে তোমার? 89% এফিসিয়েন্সি। ঠিক আছে? তাহলে আমরা কি বের করে ফেললাম? হিটারটা কতটুকু কাজ করলো মানে হিটারটার কর্মদক্ষতা কত হইলো। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। যদি আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তুমি কমেন্টে জানাও। আর আমাদের নেক্সট ক্লাস আসবে সার্কিট সলভ রিলেটেড। ঠিক আছে? তোমাদের এইচএসসি তে যত রকমের সার্কিট আছে সবগুলোর সলভ নিয়ে একটা ভিডিও আসবে। আর তোমরা যত বেশি পারো কি করতে থাকবা? কোয়েশ্চেন সলভ করতে থাকবা এখন। যত বেশি পারো পরীক্ষা দিতে থাকো বাসায়। পুরাতন বোর্ডগুলোর উপর একটা বোর্ড নিবা, আজকে একটা বোর্ড নিবা, ওইটা পরীক্ষা দিয়ে সলভ করে ফেলবা। এরপর তুমি অ্যান্সার মিলায় দেখবা তুমি কত পাইতেছো। ধরো তুমি 25টা এমসিকিউ নিলা, 25টা এমসিকিউ তুমি 15 মিনিটে মানে তুমি কনসেপ্টটা বুঝে সলভ করে ফেলতে পারতেছো কিনা ক্যালকুলেটর দিয়ে 25টা। তোমার এফিসিয়েন্সিটা বাড়াইতে থাকো আস্তে। ঠিক আছে? পরীক্ষার হলে কিন্তু তুমি গবেষণা করে ভাইয়া পরীক্ষা দিতে পারবা না। পরীক্ষার হলে তোমাকে বাসায় করা, তোমার প্র্যাকটিস করা জিনিসগুলা খুব দ্রুত অ্যান্সার করে চলে আসতে হবে। ঠিক আছে? এভাবে তুমি পরীক্ষার হলে এ প্লাসটা সিকিউর রাখতে পারবা। আর পরীক্ষার হলে কখনো গবেষণার মাইন্ডসেট নিয়ে যাবা না যে আমি কোনো একটা কনসেপ্ট নিয়ে গেলাম, ওইটা ম্যাথ দিলে সলভ করে ফেলবো। এটা না হওয়ার সম্ভব, তুমি পারবা না। নতুন যদি তুমি ম্যাথ না করে যাও, নতুন টপিকের ম্যাথ যদি না করে যাও, না পারার সম্ভাবনাই বেশি। পারবা না এটাই শিওর বলা যায়। ঠিক আছে? তবে পরীক্ষা ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো কি নাই, বিকল্প নাই। বাসায় বেশি প্র্যাকটিস করতে থাকো। আদার্স যে কাজগুলো আছে পড়ালেখার পাশাপাশি ধর্মীয় কাজ করতে আর কি পজিটিভ থাকো, নেগেটিভ চিন্তা ভাবনা করার দরকার নাই। রেজাল্ট ভালো হবে। তুমি যেরকম কি করবা, যেরকম ইফোর্ট দিবা সেরকম রেজাল্ট আসবে। আশা রাখবা এটা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।